আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি আজকে নিয়ে এসেছি তোমাদের ক্লাস 6-এর গণিত তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি সাজেশান নিয়ে এসেছি তোমাদের সামনে। তাহলে দেখো, তোমাদের সূচিপত্রটা নিশ্চয়ই বইতে লক্ষ্য করেছো। 1 থেকে 6 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হয়েছে এবং 7 থেকে 16 হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হয়েছে এবং 17 থেকে 28 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে। সব স্কুলের সমান সিলেবাস মেনটেন করবে না, কারণ কোনো স্কুল কয়েকটা অধ্যায় 17 থেকে 28 নেবে এবং কয়েকটা অধ্যায় বেছে নিতে পারে। আবার অনেক স্কুল গোটাটাই পরীক্ষা করবে। তাহলে তোমাদের যে শেষ পরীক্ষাটা হবে নিশ্চয়ই বুঝতে পারছো, 70 নাম্বার এবং 2.5 ঘন্টা। আমি আজকে তোমাদের এই 17 থেকে 28-এর মধ্যে একটি সাজেশান দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা উপকৃত হবে। এবং প্রথম 1 থেকে 6 এবং 7 থেকে 16 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সময় এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সময় আমার দেওয়া আছে। আশা করি তোমরা দেখে নেবে এবং সাজেশানে যেসব অঙ্কগুলো আমি দেব সমস্ত অঙ্কগুলোই আমার চ্যানেলে কষা আছে, তোমরা সেখান থেকেই পেয়ে যাবে। তাহলে দেখো, নম্বর বিন্যাসটা যদি আমরা দেখি, তাহলে দেখো নম্বর বিন্যাসটা দেখো, তাহলে ফুল মার্ক 70 এবং সময় টাইম কত? টাইম হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিট। তাহলে প্রথমে দেখো শর্ট, মানে অতি সংক্ষিপ্ত। অতি সংক্ষিপ্ত, তোমাদের অতি সংক্ষিপ্তর মধ্যে কি কি আছে? অতি সংক্ষিপ্তের মধ্যে এমসিকিউ আছে, শূন্যস্থান পূরণ করা আছে, সত্য মিথ্যা আছে, একটি বাক্যে উত্তর আছে। এটি কটি থাকবে না? 1 গুণ 6 সমান 6 নাম্বার থাকবে। এবার 6 নাম্বারে দেখো পাটিগণিত থেকে কটা থাকবে, বীজগণিত থেকে কটা থাকবে, বীজগণিত থেকে কটা থাকবে এবং জ্যামিতি থেকে কটা থাকবে। তাহলে দেখো, পাটিগণিত থেকে 4টা, বীজগণিত থেকে 1টা, জ্যামিতি থেকে 1টা। তারপরে সংক্ষিপ্ত মানে এসএকিউ। সংক্ষিপ্ত কত না? 2 নাম্বারে 6টি থাকবে, 12 নাম্বার। এও পাটিগণিত থেকে 3টি, বীজগণিত থেকে 1টি এবং জ্যামিতি থেকে 2টি। তারপরে দেখো দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, উত্তর ভিত্তিক। এই দীর্ঘ উত্তর ভিত্তিকের মধ্যে দেখো, তাহলে 4টি করতে হবে, 4 নাম্বার করে 5টি করতে হবে, 4 নাম্বার করে 5টি করতে হবে, 20 নাম্বার। এখানে যে যে বিষয়গুলো তোমাদের আছে, এই যে বর্গমূল আছে, গসাগু লসাগু আছে, শতকরা আছে, এইগুলো থেকেই তোমাদের অঙ্কগুলো দেবে। আর অনুপাত সমানুপাত যে আছে সেখান থেকে তোমাদের অঙ্কগুলো পড়বে। তারপরে দেখো বীজগণিত। বীজগণিত তোমাদের 3 নাম্বারের 3টা দেবে, 3 নাম্বারের 3টা দেবে। তাহলে বীজগণিতে দেখো 3টে 3 নাম্বারের করতে হবে। ওই যে আছে না তোমাদের বীজগাণিতিক চলরাশির ধারণা বা নিয়ন্ত্রিত সংখ্যা এবং সংখ্যারেখা সম্পর্কিত ধারণা, এইগুলো থেকেই তোমাদের সাধারণত দেবে। তারপরে দেখো জ্যামিতি। জ্যামিতি থেকে তোমাদের 2 নাম্বারের 2টা দেবে, তারপরে 3 নাম্বারেরও 2টো দেবে। মানে 3 নাম্বারের যে 2টো দেবে এটা হচ্ছে 6 নাম্বার, এটা সম্পাদ্য। ওই যে তোমাদের বৃত্ত আঁকতে বলবে বিভিন্ন, আবার একটি সরল, এত দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ, তাকে 4টি ভাগে ভাগ করি কি 3টি ভাগে ভাগ করি, এগুলো তোমাদেরকে দিতে পারে, দেবে। তারপরে দেখো আবার 3 নাম্বারের 2টি জ্যামিতির করতে হবে, 6 নাম্বার। তারপরে আছে দেখো তোমাদের রাশিবিজ্ঞান আছে। রাশিবিজ্ঞান যে আছে দেখো, তাহলে রাশিবিজ্ঞানে 3 নাম্বারের 1টি আর
4 নম্বরের একটি, 3 নম্বরের একটি যে এটাই তথ্য সাজাতে দেবে, তথ্য সাজানো। আর 4 নম্বরের যে একটি দেবে স্তম্ভচিত্র দেবে। তাহলে মোট দেখো 4 3 7 13 6 19 4 23 23 9 32 34 40 0 আর 4 2 6 के 7, মোট এই 70 নম্বর। এই 70 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। তাহলে দেখো 17 অধ্যায় জ্যামিতি বাক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা 176 পৃষ্ঠাতে শুরু হয়েছে। দেখো এই যে এখানে এগুলো লক্ষ্য করো, এই যে 3-এরটা দেখো দুটি বিন্দু যুক্ত করে সরলরেখাংশ আঁকা যায়। তাহলে তোমাদের বলবে দুটি বিন্দু দিয়ে কটি সরলরেখাংশ আঁকা যায়, এভাবে তোমাদের প্রশ্ন দিতে পারে। তারপরে চলে আসো 179 পৃষ্ঠাতে নিজে করি 17.4। এই দেখো স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে 6 সেমি বা 5.7 সেমি দৈর্ঘ্যের দুটি সরলরেখাংশ আঁকি ও নাম দিই, বা স্কেল কাটা কম্পাস 3.6 সেমি 2.2 সেমি দৈর্ঘ্যের দুটি সরলরেখাংশ ABCD আঁকি। এরকম তোমাদের দিয়ে দিবে। ওই যে আছে না জ্যামিতিতে নাম্বারটা তোমাদের অনেক বেশি আছে, সেখান থেকে ওই যে সম্পাদ্য বিষয়গুলো যে আছে 3টে করতে হবে 3 নম্বরের। তারপর দেখো 180 পৃষ্ঠায় দেখো জ্যামিতি বাক্সের এই অর্ধবৃত্তাকার যন্ত্রের নাম ড্যাশ। জ্যামিতি বাক্সের অর্ধবৃত্তাকার যন্ত্রের নাম ড্যাশ তোমাদের দিয়ে এভাবেই প্রশ্ন তোমাদেরকে দেবে, ছোট ছোট প্রশ্ন এভাবেই হবে। তারপরে দেখো এই যে 182 পৃষ্ঠায় আছে যে কোণের মান 180 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 360 ডিগ্রির চেয়ে কম তাকে প্রবৃদ্ধ কোণ বলে। তাহলে প্রবৃদ্ধ কোণ কাকে বলে শর্টে দিয়ে দিতে পারে, অথবা এখানে শূন্যস্থান দিতে পারে, এইখান পর্যন্ত দিয়ে দিল তাকে বলে, এইখান পর্যন্ত দিয়ে দিতে পারে ড্যাশ, তাহলে প্রবৃদ্ধ কোণ বলে। বা যে কোণের মান 180 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 360 ডিগ্রির কম MCQতে তোমাদের দিয়ে দিতে পারে, তাকে সরল কোণ বলে, প্রবৃদ্ধ কোণ বলে, একান্তর কোণ বলে, অনুরূপ কোণ বলে, এইভাবে তোমাদের দিয়ে দিবে। তারপরে দেখো এই যে নিজে করি 17.7 নিচের প্রতিটি কোণের বাহু ও শীর্ষবিন্দু এরকম একটি চিত্র তোমাদের দিয়ে দিবে। এবার বলে দিবে কোণটির নাম লিখি, কোণটির শীর্ষবিন্দু এবং সরলরেখাংশগুলির নাম লিখি, তোমাদের বলে দিতে পারে। তারপরে দেখো যে 5-এর দাগের ছবি দেখিয়ে এরকম ছবি একটা দিয়ে দিবে, যে কোনো দুটো বলবে, দুটো বলার পরে বলবে এই সূক্ষ্ম কোণটির নাম বলো, এই স্থূল কোণটির নাম বলো, যে কোনো দুটো বলতে পারে, অথবা 3টে দিয়ে দিতে পারে, তোমরা এগুলো দেখে রাখবে। তারপরে দেখা গেল সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে বলি ড্যাশ। তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে বলি আমরা কি, অতিভুজ বলি। তাহলে এরকম দিয়ে দিবে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে বলি ড্যাশ। তারও দেখো পৃষ্ঠা নম্বর 192, পৃষ্ঠা নম্বর 192কে কষে দেখি 17.2 নিচের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, না একে বাহু বেঁধে ত্রিভুজগুলির নাম লিখিয়ে যে 18 সেমি 18 সেমি 10 সেমি। তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা এটা সমবাহু ত্রিভুজ, এটা বিষমবাহু ত্রিভুজ। আবার দেখো নিচের ত্রিভুজের 3টি কোণের মাপ দেওয়া আছে, কোণ ভেদে ত্রিভুজগুলির নাম বলি। তাহলে এরকম 3টে কোণের মাপ দিয়ে দিবে, সেখানে তোমাদের বলে দিবে ত্রিভুজটি হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, এরকম দিয়ে দিতে পারে। তারপরে 4-এর দাগে দেখো নিচের বাক্যগুলি ঠিক না ভুল বুঝে সত্য মিথ্যা। সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ, এটা ভুল। সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, এটা ঠিক। যে কোনো ত্রিভুজের কমপক্ষে 2টি সূক্ষ্মকোণ থাকে, এটাও ভুল। যে কোনো ত্রিভুজের কমপক্ষে 2টি সূক্ষ্মকোণ থাকে, হ্যাঁ এটা ঠিক। যে কোনো ত্রিভুজের কমপক্ষে 2টি সূক্ষ্মকোণ থাকে। প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। সমবাহু ত্রিভুজকে, এটা ভুল। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 360 ডিগ্রি, এটাও ভুল, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। সমকোণী ত্রিভুজ কখনো, হ্যাঁ এটা মিথ্যা, হতে পারে না, না না সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না, এটা সত্য। সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না, হ্যাঁ হতে পারে, এটা এটা মিথ্যা। তারপর দেখো এই যে 198 পৃষ্ঠাতে এই যে এই ধরনের চতুর্ভুজ, ধরো এই ধরনের চতুর্ভুজ যাদের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাদের ড্যাশ বলে, সামান্তরিক বলে। বা এধারে আছে দেখো 199 পৃষ্ঠা, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্র্যাপিজিয়াম বলে। এভাবে তোমাদের দিয়ে দিবে, কিন্তু এর ড্যাশে দিয়ে দিতে হবে, ড্যাশে তোমাদের ট্র্যাপিজিয়াম বসাতে হবে। তারপরে দেখো পৃষ্ঠা নম্বর 200 নিজে করি 17.10 নিচের কথাগুলো ঠিক মতো যুক্তি বোঝানোর চেষ্টা করি। বর্গাকার চিত্র একটা সামান্তরিক সবাই চতুর্ভুজ,
এই তোমাদের এটাকে যুক্তি দিয়ে, সবাই চতুর্ভুজ ঠিক কেন না, সবারই 4টি বাহু আছে, এটা যুক্তি দিতে হবে। আয়তাকার চিত্রের একটি বিশেষ ধরনের সামান্তরিক, হ্যাঁ, কারণ আয়তক্ষেত্রের দৈর্ঘ্যর বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। রম্বস একটি বিশেষ ধরনের সামান্তরিক, হ্যাঁ, বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। সামান্তরিক একটি বিশেষ ধরনের ট্রাপিজিয়াম, হয় এটাও ঠিক, কারণ ট্রাপিজিয়ামে কী দেখেছি, যেহেতু চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলা হয়। এবার দেখো নিচের বাক্যগুলির মধ্যে কোনটি ঠিক? আয়তাকার চিত্রের সব বাহুর দৈর্ঘ্য সমান, না, এটা ভুল। সামুদ্রিক বিপরীত বাহুগুলি এটা ঠিক। যে কোনো রম্বসের সব কোণই সমকোণ, না, এটা ভুল। বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ, এটা ঠিক। যে কোনো ট্রাপিজিয়াম সব বাহুর দৈর্ঘ্য সমান, এটা ভুল। তাহলে এগুলো দেখে রাখবে। এইখান থেকে তোমাদের বইয়ের বাইর থেকে তোমাদের প্রশ্ন দেবে না, বই থেকেই তোমাদের প্রশ্ন দেবে। এবার দেখো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের 18 অধ্যায় বর্গমূল শুরু হয়েছে 202 পৃষ্ঠাতে। তাহলে দেখো 205 পৃষ্ঠাতে, 205 পৃষ্ঠাতে এই যে উদাহরণে 8 আছে, 8টা তোমরা করবে, এই 8-এর দাগটা করবে, 208-এর দাগ, 9-এর দাগ এবং 10-এর দাগ, এগুলো তোমাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপরে দেখো 206 পৃষ্ঠাতে কোশ্চেন দেখি 18.1, তাহলে 18.1-এ আমি তোমাদেরকে দিলাম 2-এরটা দিলাম, 3-এরটা দিলাম, 5-এরটা দিলাম, 7-এরটা দিলাম, 9-এরটা দিলাম, 10-এর দাগটা গোটাটা দেখে রাখবে। এগুলো ছোট্টতে পড়বে বা 2 নম্বরে পড়বে। এবার উৎপাদকের সাহায্যে বর্গমূল এবং ভাগ প্রক্রিয়া বর্গমূল দুটোই পড়বে তোমাদের, হয় উৎপাদক না হলে ভাগ প্রক্রিয়া। তাহলে এগুলোও তোমাদেরকে দেখে রাখতে হবে। এবার দেখো 211 পৃষ্ঠাতে কোষে দেখি 18.2, তাহলে কোষে দেখি 18.2-এ আমি তোমাদেরকে এই 6-এরটা দিলাম এবং এই যে 8-এরটা দিলাম, 6-এরটা এবং 8-এরটা দিলাম, আর 9-এরটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটি একটি, 9-এরটা, 10-এরটা। তারপরে দেখো 212 পৃষ্ঠাতে এই যে এইগুলো দেখে রাখবে, 212 পৃষ্ঠাতে এইগুলোকে দেখে রাখবে, এগুলো ড্যাশে পড়তে পারে, মানে শূন্যস্থান পূরণ পড়তে পারে। এবার দেখো 216 পৃষ্ঠাতে এই যে উদাহরণ 20 আর উদাহরণ 21, এ দুটো আমি তোমাদেরকে দিলাম। তারপরে দেখো উদাহরণ 21 দিলাম। তারপরে দেখো 217 পৃষ্ঠাতে কোষে দেখি 18.3, তাহলে কোষে দেখি 18.3-এ আমি তোমাদেরকে 4 দিলাম, 5 দিলাম। এই যে 8-এর দাগে দেখো ভাগ পদ্ধতিতে, সেখানে বলছিলাম আমি তোমাদেরকে, তারা ভাগ পদ্ধতিতে এখানে এটা করবে। তারপরে দেখো এই যে 5000-এর নিকটতম, 5000-এর নিকটতম, এটাও দেখবে তোমরা। তারপরে দেখো 218 পৃষ্ঠাতে সময়ের পরিমাপ, 19 অধ্যায় সময়ের পরিমাপ, এটাও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের জন্য। দেখো সময়ের পরিমাপে কোষে দেখি নিজে করি 19.1, নিজে করি 19.1-এর আমি তোমাদেরকে এই 220 পৃষ্ঠাতে, 220 পৃষ্ঠার আমি তোমাদেরকে দিলাম 2-এরটা, 5-এরটা, 6-এরটা এবং 8-এর দাগটা গোটাটা, 8-এর দাগটা গোটাটা। তারপরে দেখো নিজে করি 19.2, 223 পৃষ্ঠা, 223 পৃষ্ঠা, তাহলে 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগের আমি তোমাদেরকে এগুলা দেখিয়ে রাখবে, এগুলো সব ছোট ছোট অঙ্কে পড়বে, এগুলো সব ছোট ছোট অঙ্কে পড়বে। এই 3-এর দাগটা গোটাটাই ঠিকভাবে দেখে রাখবে তোমরা। তারপরে দেখো 226 পৃষ্ঠা, 226 পৃষ্ঠা নিজে করি 19.3, নিজে করি 19.3 আমাদের এই তোমাদের 3 দিলাম, 5 দিলাম, 6 দিলাম এবং 9 দিলাম। তারপরে দেখো কোষে দেখি 19 পৃষ্ঠা নম্বর 229, কোষে দেখি 19 পৃষ্ঠা নম্বর 229, তাহলে দেখো 4-এরটা দিলাম। এই যে এই যোগ বিয়োগগুলো দেখে রাখবে, এই যোগ বিয়োগগুলো দেখে রাখবে। তাছাড়া আমি তোমাদেরকে 6-এর দাগটা গোটাটা দিলাম, 6-এর দাগটা গোটাটা দিলাম। এখান থেকে অবশ্যই অঙ্ক আসবে, 2 নম্বরের অঙ্ক তোমাদের দিয়ে দিবে, তোমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে এগুলোকে। অঙ্ক শোনো, অভ্যাসের বিষয়, যত অভ্যাস করবে অঙ্কগুলি তত পরীক্ষার খাতায় নিখুঁতভাবে করে আসতে পারবে। এবার দেখো 230 পৃষ্ঠাতে শুরু হয়েছে 20 অধ্যায় বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা। তাহলে এই যে দেখো এইগুলো দেখো 232 পৃষ্ঠা বৃত্তচাপ, উপচাপ, অধিচাপ বা অর্ধবৃত্ত বা এই যে বৃত্তকলা, এগুলো কাকে বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই পড়বে।
তাছাড়া এই যে দেখো ঠিক বাক্যে উত্তর দাও 2-এর দাগ, এই যে 1-এর দাগ বৃত্তের ছবি দেখে নিচের প্রশ্ন এই ছবি দিয়ে দিবে, হয় তোমাদের ব্যাসার্ধ একটি দিয়ে দিবে আর বৃত্তকলার একটি অংশ দিয়ে দিবে, বা তোমাদের এই জ্যার একটি অংশ দিয়ে দিবে, ব্যাসার্ধ দিয়ে দিবে, তোমাদের নাম লিখতে হবে সেখান থেকে। এবং 2-এর দাগটা দেখো, এটা 233 পৃষ্ঠা 2-এর দাগটা এই যে ঠিক বাক্যের পাশে ঠিক ও ভুল বাক্যের পাশে ভুল চিহ্ন দাও, তাহলে এটা অবশ্যই তোমরা দেখবে। তাছাড়া এই 3-এর দাগটা দেখো, একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি এবং সেখান থেকে স্কেল পেন্সিল এবং ওই বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, ব্যাস, যা বৃত্তচাপ নাম দিয়ে চিহ্ন দেবে। 3 নম্বরে তোমাদের পরে সম্পাদ্য, তাহলে একটি 3 সেমি একটি বৃত্ত বা 4 সেমি একটি বৃত্ত বা 2 সেমি একটি বৃত্ত, তার কেন্দ্রটি দেখাই এবং একটি জ্যা অঙ্কন করে দেখাই। 3 নাম্বার তোমাদেরকে দিয়ে দিল। এবার দেখো 234 পৃষ্ঠায় 21 অধ্যায়, এটি খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা। এই যে দেখো এইটা খুব ভালো করে দেখে রাখবে, এই যে গুরু অনুপাত, লঘু অনুপাত, সাম্য অনুপাত কাকে বলে এবং ব্যস্ত অনুপাত, এটাও খুব ভালো করে দেখে রাখবে। এটা পৃষ্ঠা নম্বর কত? 236, পৃষ্ঠা নম্বর 236। তারপরে দেখো পৃষ্ঠা নম্বর 238, এই যে অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সেক্ষেত্রে পূর্বপদ লব হবে এবং উত্তরপদ হর হবে। তাহলে এখানে এটা শূন্যস্থানে দিয়ে দিতে পারে, এটা অনুপাতকে ভগ্নাংশে প্রকাশ করলে পূর্বপদকে ড্যাশ বলে বা উত্তরপদকে ড্যাশ বলে। এবার দেখো পৃষ্ঠা নম্বর 243, পৃষ্ঠা নম্বর 243 উদাহরণের এই 5টা দেখে রাখবে ভালো করে। এবার দেখো পৃষ্ঠা নম্বর 247 এই 5, 6 এবং 7, 5, 6 এবং 7। তারপরে দেখো 248 পৃষ্ঠাতে এই যে সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত লিখি, তাহলে একা 1 নম্বরে দিয়ে দিবে। তারপরে 12 দাগটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, 12 দাগটা। তারপরে দেখো নিচের অনুপাতগুলির মধ্যে কোন কোন অনুপাতগুলি সমান হিসাবে দেখি, এগুলো ছোট্ট 1 নম্বরের অঙ্কে দিয়ে দিতে পারে। তারপরের পাতায় চলে আসো, দেখো 22 অধ্যায়। 22 অধ্যায় বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন, 249 পাতাতে শুরু হয়েছে। তাহলে বিভিন্ন জ্যামিতিক যে চিত্র অঙ্কন, তাহলে দেখো 260 পৃষ্ঠাতে কোষে দেখি 22.1, কোষে দেখি 22.1-এ পি কিউ একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 4 সেমি। 4 সেমি না দিয়ে অন্য 5 সেমি, 6 সেমি, 8 সেমি দিয়ে দিতে পারে। এই পি কিউ সরাংশের উপর ও একটি বিন্দু নিলাম, স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুতে পি কিউ সরাংশের উপর ও এম লম্ব। এর নামগুলোও না রাখতে পারে, এ বি বলতে পারে কি সিডি বলতে পারে, এরকম নামগুলো পাল্টে দিতে পারে। এই 5-এরটা তোমাদেরকে দিলাম। তারপরে আবার 6-এরটা দেখো, এক্স ওয়াই একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি। 5 সেমিটা না দিয়ে 6 সেমি, 7 সেমি, 8 সেমি কি 10 সেমি বলতে পারে। এবং এই এক্স ওয়াই সরলরেখাংশের বাইরে একটি বিন্দু পি নিলাম, সেট স্কোয়ারের সাহায্যে পি বিন্দু থেকে এক্স ওয়াই সরলরেখাংশের উপর পি এর লম্ব অঙ্কন করলাম। তাহলে এটা বলতে পারে, এই নামগুলো পরিবর্তন করে দিতে পারে। তাহলে 6-এরটা দিলাম। তারপরে দেখো 8-এর দাগে একটি সরলরেখাংশ এ বি অঙ্কন করি যার দৈর্ঘ্য 6 সেমি। এই সরলরেখাংশের বাইরে একটি বিন্দু কে নিই, স্কেল ও পেন্সিল কম্পাস সাহায্যে কে বিন্দু থেকে এ বি সরলরেখা কে এর লম্ব অঙ্কন করি। তাহলে এটা এই 3টার মধ্যে যে কোনো একটা তোমাদেরকে দেবে। এই 3টা পদ্ধতি আছে, তার মধ্যে ভাষাগুলো বা এই সংখ্যাটা পাল্টে দিতে পারে। এবার দেখো 11 দাগ 12 দাগ এই যে শূন্যস্থানগুলো, এই শূন্যস্থানগুলো অবশ্যই দেখে রাখবে তোমরা। এবার দেখো 263 পৃষ্ঠাতে কোষে দেখি 22.2, তাহলে স্কেল পেন্সিল কম্পাস পেন্সিলের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ এঁকে স্কেল পেন্সিল কম্পাস সাহায্যে সরলরেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করি। এখানে সমদ্বিখণ্ডিত না বলে তোমার যে 4টি ভাগ বা 3টি ভাগ এগুলো বলতে পারে। তাহলে এই যে 4-এর দাগটা, এই একই টাইপের স্কেল পেন্সিলের সাহায্যে এ বি একটি 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকি, এই এ বি সরলরেখাংশ সমান 4 ভাগে ভাগ করি। তোমাদের এই দিয়ে দিবে। এটা অবশ্যই তোমরা ভালো করে দেখবে, এটা অবশ্যই তোমাদের পরীক্ষায় পড়বে। তাহলে কোষে দেখি 22.3 268 পৃষ্ঠায় যে 2-এর দাগটা দেখো, ঘড়িতে যখন নিচের সময়গুলি দেখি তখন দুটি কাঁটা যে মাপের কোণ করে সেই মাপের কোণ চাঁদা দিয়ে আঁকি, ওই কোণের সমান করে কোণ আঁকি, বা কত ডিগ্রি কোণ অঙ্কন করবে তোমাদের সেটা বলতে হবে। ঘড়ির কাঁটা যখন 3টা বাজে তখন ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ অঙ্কন করবে। তাহলে অবশ্যই বুঝতে পারছো। তারপরে দেখো তার পরের পৃষ্ঠাতে আছে 23 প্রতিসাম্য। প্রতিসাম্য নিশ্চয়ই বুঝতে পারছো। প্রতিসাম্য মানে দুটি
সমান খণ্ডে যেসব বস্তুকে দুটি সমান খণ্ডে বা চারটি সমান খণ্ডে বিভক্ত করা যাবে তখন তাদের প্রতিসাম্য কাকে বলে সেটা তোমাদেরকে বলবে। প্রতিসাম্য, এই যে রৈখিক প্রতিসম বা প্রতিসম রেখা, এগুলো কাকে বলে তোমাদেরকে দেখে বলতে হবে। তাহলে দেখো এই যে 274 পাতার এই 5-এরটা দেখে রাখবে, একটি ত্রিভুজ আঁকি যার ঠিক একটি প্রতিসম রেখা আছে। তোমাদের বলে দেবে একটি ত্রিভুজ অঙ্কন করো, একটি ত্রিভুজ বলো যার একটি প্রতিসম রেখা আছে। একটি চতুর্ভুজ আঁকি যার প্রতিসম রেখা নেই, তাহলে সেরূপ তোমাদের বলে দিবে। তারপরে দেখো অধ্যায় 24 নানা দিক থেকে ঘনবস্তু। তাহলে ঘনবস্তু, বিভিন্ন যে ঘনবস্তু কাকে বলে তোমাদের পড়তে পারে, এবং বিভিন্ন যে ঘনবস্তুর আকার বলেতে একটি ঘনকের নাম করো, তখন তোমাদের বলতে হবে একটি লুডুর ছক বলতে হবে, বা একটি আয়তাকার ঘনবস্তুর নাম করো, তখন ইট, এইভাবে তোমাদের নাম বলতে হবে। বা বলে দেবে ইট কিরূপ কিরূপ ঘনবস্তু, বা লুডুর ছক কিরূপ ঘনবস্তু, বা একটি তোমাদের পাইপ, জলের পাইপ কিরূপ ঘনবস্তু, এরকম নাম তোমাদের দিয়ে দিবে, তোমাদের সেখান থেকে বলতে হবে। তারা আশা করি তোমরা বুঝতে পারলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।